দেখো আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কোয়ারেন্ট সোর্স। ঠিক আছে, এত লেট কেন? বৃষ্টি হচ্ছে? ও আচ্ছা, ও তাই তো। আচ্ছা দেখো, কোয়ারেন্ট সোর্স অফ লাইট, তাহলে আমাদের মানে এবারের মেইন টপিকই থাকবে হচ্ছে লাইট নিয়ে, বুঝছো? আমরা এর আগে যে সেগমেন্টগুলো করেছি সেটা কি ছিল? অপটিক্স, তাই না? অপটিক্স নিয়ে। আর এখন যেটা করব সেটা হচ্ছে লাইট নিয়ে। তাহলে লাইটের প্রথমে যে জিনিসগুলো আসবে, অনেক বিষয় এখানে আসবে আর কি, যে তোমার কি বলে নিউটনস রিং, তারপর হচ্ছে আরও আদার্স যে ফ্যাক্টরগুলো আসবে আর কি। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, বিশেষ করে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, হ্যাঁ এটা কি বলে, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট, এই জিনিসগুলো আসবে। তাহলে এখানে যে এই জিনিসগুলোর মধ্যে লাইট ইম্পর্টেন্ট, তার নাম লাইট নিয়ে কাজ করছি। আর তোমরা যখন, তোমাদের কি ফিজিক্স 2 আছে? তোমাদের ফিজিক্স 2 নেই। আচ্ছা, ফিজিক্স 2 থাকলে তোমরা আরও ডিটেলে যেতে হতো। তখন লাইটের যে পার্টিকেলগুলো, আবার লাইটের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল কি? ফোটন। ঠিক আছে, তাহলে তখন আমরা ফোটন নিয়ে কাজ করতাম। ওকে, তো এখন দেখো, এখন যেহেতু এগুলো ইন্টারফেয়ার করছে, বুঝছো তো? শুধু এটার ক্ষেত্রে নয়, এটার সাথে এটা কি, লাইট একটা কি, ওয়ান কাইন্ড অফ, আচ্ছা এটা এনার্জি। লাইটটা হচ্ছে এনার্জি, আর ইট ট্রাভেলস অ্যাজ এ ফর্ম অফ কি, কীভাবে যায় এটা? ট্রাভেল করে কিভাবে? মুভ করে কিভাবে? সরল পথে, রাইট, সরল পথে। বাট যদি মিডিয়াম চেঞ্জ হয়ে যায়, মিডিয়াম যদি চেঞ্জ হয়ে যায়, ধরো তোমার ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, বুঝছো? পানি থেকে বাতাসে যাচ্ছে, তাহলে কি হবে? দিক পরিবর্তন হবে। দিক পরিবর্তন হয়ে আবার কি করবে? ওই মিডিয়ামে আবার কি করবে? সে সরল পথে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন লাইট বিভিন্ন দিকে, বিভিন্ন সোর্স থেকে আসবে, তখন তো মানে এক এক দিক থেকে আসবে, তখন কি হবে? তাদের মধ্যে ইন্টারঅ্যাক্ট হবে, ইন্টারাকশন হবে না? ইন্টারাকশন হবে। তাহলে ইন্টারাকশন হলে একটা আরেকটাকে ওভারল্যাপ করবে। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের জানার দরকার, খুব খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, যে যখন ইন্টারঅ্যাক্ট করবে তখন কি হবে। তাহলে সেটার একটা পার্ট হচ্ছে কি, ইন্টারফেয়ার অফ লাইট। এটা পরে আসবো আমরা। এখন সেইটা জানার জন্য আবার কি দরকার, যে আমরা সোর্সগুলো, লাইটের কি আছে, বিভিন্ন সোর্স আছে। তাহলে সোর্সগুলোর মধ্যে একটা হচ্ছে কি, এটাকে মেইনলি আমরা বলতেছি কোয়ারেন্ট সোর্স অফ লাইট। ঠিক আছে, তাহলে কোয়ারেন্ট সোর্স অফ লাইট আমি তোমাদেরকে এখানে কোশ্চেন আকারে দিয়ে দিয়েছি, যেন পরবর্তীতে কখনোই তোমাদের এইটা নিয়ে কোনো কোশ্চেন না থাকে। ঠিক আছে, যে তোমরা কোশ্চেন করবা, আমি আনসার করব, তার চাইতে আমি কি করেছি, কোশ্চেন আকারেই তোমাদেরকে এখানে আমার লেকচার শিটটা তৈরি করে দিয়েছি। বাট তোমাদেরকে পড়তে হবে, এটা এখানে ডিটেলে আছে, তোমাদেরকে একটু এখানে শর্ট করে নিয়ে পড়তে হবে। তাহলে প্রথমে যে জিনিসটা আছে, হোয়াট ইজ কোহারেন্ট সোর্স ইন দ্য কনটেক্সট অফ অপটিক্স। তাহলে অপটিক্সে কোহারেন্ট সোর্স কাকে বলে? দেখো, a coherent source in optics refers to a light source that emits electromagnetic wave with a constant phase relationship. তাদের আমরা এর আগে পড়েছি যে ফেজ পড়েছি, অ্যাম্পলিটিউড পড়েছি, তাই না? ওয়েভলেন্থ পড়েছি। তাহলে কোহারেন্ট সোর্সেস অফ লাইট হচ্ছে বিভিন্ন সোর্সের যে লাইটগুলো আসবে তাদের কি থাকবে, অ্যাম্পলিটিউড সেম অ্যাম্পলিটিউড হবে, সেম মানে ফেজ ডিফারেন্স হবে,
হ্যাঁ, ওয়েভলেন্থ সেম হবে, তাহলে একই রকম হবে। যদি একই রকম হয় তাহলে ডিফার করতে পারে, যদি একই রকম হয় তাহলে সেটাকে বলবো আমরা কি, দুই ধরনের কারেন্ট মানে আছে, একটা হচ্ছে ইন্টারফারেন্স আছে। ইন্টারফারেন্স বললাম ইন্টারফেয়ার করা, মানে বিভিন্ন সোর্স থেকে লাইট এসে কী করা, ইন্টারঅ্যাক্ট করা, একটা আরেকটাকে ধাক্কা দেওয়া। তাহলে সেইটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রাকটিভ। ঠিক আছে, ওকে। তাহলে যদি সবগুলো মিলে যায় তাহলে অ্যামপ্লিটিউড কীরকম হবে, হাই হবে না, স্পষ্ট দেখা যাবে না তখন। তাহলে সেটাকে বলতেছি আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, যদি মিলে যায়। মানে যদি আমি এখানে দেখাচ্ছি দুটো ওয়েভ, ধরো এটা এটা মিড পয়েন্ট ধরে নিলাম, এটা আমরা মিড, সবাই দেখা যাচ্ছে, দেখো এটা এটা যদি আমি মিড পয়েন্ট ধরি, যদি এরকম হয়, মানে আরেকটা ওয়েভ যদি যায় এখান থেকে, দেখো এটাও যখন উপরের দিকে যাচ্ছে এটাও তখন উপরে যাচ্ছে, এটা নিচে নামছে যখন এটাও নিচে নামছে। তাহলে এটা যদি তুমি অ্যাড করে দাও তাহলে কি হয়ে যাবে, অ্যামপ্লিটিউড কি হয়ে যাবে, এটা ইকুয়ালস কি হয়ে যাবে, হাই হয়ে যাবে না, অ্যামপ্লিটিউড দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এটাকে বলতেছি আমরা কী ধরনের ইন্টারফারেন্স, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স জাস্ট অপোজিট। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা হচ্ছে এরকম যে যদি একটা এরকম যায় আর একটা যদি এরকম যায়, বুঝছো, তাহলে একটা আরেকটাকে কী করবে, ধাক্কা দিবে। ধাক্কা দিলে ফাইনালি আমরা কি পাবো, এরকম স্ট্রেট লাইন পাবো। বুঝছো, মানে একটা আরেকটাকে কি করবে, ডিস্ট্রয় করে দিবে। তাহলে এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এখন কোশ্চেনগুলো কীরকম হতে পারে, যে আর কি, যে অপটিক্সে আমরা কোহারেন্ট সোর্স কাকে বলতে পারি। এ কোহারেন্ট সোর্স ইন অপটিক্স রেফার্স টু এ light source that emits electromagnetic wave with a constant phase difference relationship. Okay, this means that the waves have a fixed phase difference, ensuring that they maintain a constant interference pattern when they overlap. ওই যে যেটা বললাম যে যখন ওভারল্যাপ করবে তখন একটা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স সে মেনটেন করবে। এখন দেখো, হোয়াই ইজ কোহারেন্স ইম্পর্টেন্স ইন অপটিক্যাল সিস্টেম লাইক ইন্টারফেরোমিটার। তাহলে কোহারেন্স ইজ ক্রুশিয়াল ইন অপটিক্যাল সিস্টেমস লাইক ইন্টারফেরোমিটার বিকজ ইট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ইন্টারফারেন্স প্যাটার্ন when light from a coherent source is used. The interference fringes are well defined and stable. This allows the precise measurements and accurate analysis and applications like interferometer. তাহলে ইন্টারফেরোমিটারে অ্যাকুরেট ইন্টারফারেন্স প্যাটার্নটা মেজার করার জন্য আমাদের ইন্টারফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। বুঝছো তো, যে তারা যখন মানে কী করছে, ইন্টারঅ্যাক্ট করতেছে, ইন্টারঅ্যাক্ট করার পরে আউটপুট তুমি কি পাচ্ছ সেটা দেখা ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় শুধু এটা যে শুধু লাইটের ক্ষেত্রে হচ্ছে তা না, তোমাদের সিগন্যালের ক্ষেত্রেও হতে পারে। দুটো সিগন্যাল যাচ্ছে, একটা আর একটাকে কী করছে, ইন্টারফেয়ার করছে, তাই না? তাহলে ইন্টারফেয়ার করলে আমরা আলটিমেটলি আউটপুট হিসেবে কি পাচ্ছি, রাইট?
আচ্ছা, তারপরে যে জিনিসটা আসতেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টেম্পোরারি কোয়ারেন্ট অ্যান্ড স্পেশাল কোয়ারেন্ট অফ লাইট সোর্স। আচ্ছা, এগুলো দরকার নেই। আচ্ছা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কীভাবে দিবা, সেট করবা এটার, ঠিক আছে, যখন ইন্টারফারেন্স হবে। তাহলে one common example of coherent source is a laser. The laser কি করে? It produces highly coherent light due to their unique construction, which allows of precise control of the phase and frequency of the emitted light. This coherence is essential in applications like fiber optics, communication, laser, surgery and something blah blah blah. তাহলে আমাদের দেখছো ইন্টারফারেন্সটা কি কি কাজে লাগে, আমি যেটা বললাম আর কি, যে শুধু তাই না, সিগন্যালের ক্ষেত্রেও এটা হতে পারে, শুধু লাইটের ক্ষেত্রেই হবে তা না। তাহলে এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারে আমরা কি সিগন্যাল পাঠাচ্ছি, তাই না? তাহলে এই সিগন্যালগুলো যখন যাচ্ছে, তারপর হচ্ছে তোমার ফাইনাল কি লেজার সার্জারি যখন করা হচ্ছে, তখন ইন্টারফেয়ার করার পরে কি হতে পারে, হ্যাঁ, আউটপুটটা কি পাচ্ছ। তাহলে এর ডক্টরির কাজেও এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা মানে পার্ট আর কি বলতে পারো, ঠিক আছে। এবং এটা কোথায় দেখা হয় বলো তো? তারা যে ধরো একটা ডাক্তার এটার অ্যাপ্লিকেশনটা কোথায় দেখবে, মানে কি দেখে তারা সার্জারিটা করবে? তারা কি পেটের মধ্যে দেখে তারপর সার্জারি করে? এখন তো লেজার ইয়া ছাড়া সার্জারি করা হয়, কি বলে, কাটাকাটি করা ছাড়াই সার্জারি বলে না, অ্যাপ্লিকেশন দেখো না, কি বলে, বিজ্ঞাপন দেখো না, যে কোনো ধরনের ছাড়াই, অস্ত্রোপচার ছাড়াই করা হয়, অপারেশন করা হয়। তো ওরা কি ইউজ করে করা হয়? লেজার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবগুলো হয়তো ইন্টারফারেন্স অফ দ্য কন্টেন্ট। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট তো, বুঝতে পেরেছো তো? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটার অ্যাপ্লিকেশন। ওকে, দেন আমরা এরপরে যেটা করব, আসলে আমি এটা খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আর দেখো ডিফ্র্যাকশন। তাহলে ডিফ্র্যাকশন, হোয়াট ইজ ডিফ্র্যাকশন অ্যাকচুয়ালি বলো?
ডিফ্র্যাকশন কাকে বলে? রিফ্র্যাকশন কি বলো? এগুলো আমি কিন্তু 9-10 থেকে বলছি, এগুলো আগে করেছে না নাকি সব গেছে? ডিফ্র্যাকশন, রিফ্র্যাকশন, রিফ্লেকশন, হ্যাঁ এগুলো তো জানতে হবে। রিফ্লেকটিভ ইন্ডেক্স, ঠিক আছে, এই জিনিসগুলো ভুললে হবে না, এগুলো সবসময় কাজে লাগবে। কারণ কোনটা কখন কাজে লাগবে সেটা বলা মুশকিল। এর মধ্যে ফার্স্ট থিং হচ্ছে, তুমি যদি রিফ্লেকশনের কথা বলো, রিফ্লেকশন আসলে কি, আমি মানে সবচেয়ে ইজিটা দিয়ে বলতেছি। হোয়াট ইজ রিফ্লেকশন অফ লাইট? রিফ্লেকশন অফ লাইটটা কি? সিম্পল একদম, বলো এই এখান থেকে ইয়া বলো, এক্সাম্পল বলো এরকম থেকে। হ্যাঁ ফিরে আসে, তাহলে এখানে ওয়াল ভেদ করে কি চলে যাচ্ছে লাইট? না, তাহলে কেন ওয়ালটা দেখতে পাচ্ছ? প্রতিফলিত হচ্ছে, হয়ে কোথায় আসতেছে? চোখে আসতেছে। চোখে আবার কি আছে আমাদের? লেন্স আছে, হ্যাঁ রেটিনা, রেটিনা লেন্স, তার লেন্স আছে। লেন্সে কি হচ্ছে? ইমেজ ফর্ম করছে, তাই না? যার ফলে আমরা যে কোনো জিনিস দেখতে পাচ্ছি। এটা শুধু যে ওয়ালের ক্ষেত্রে হচ্ছে তা না, এটা সব অবজেক্টের ক্ষেত্রেই, ঠিক আছে? না, যেখানে হ্যাঁ পড়লেই যে দেখতে পারবো তা না, পড়ে রিফ্লেক্ট করে প্রতিফলিত হয়ে তোমার চোখে আসতে হবে, তাই না? তুমি যদি এদিকে না তাকায় এদিকে তাকায় থাকো, তাহলে তোমার চোখে কি আসবে এই ইমেজটা? তুমি এই ওয়াল দেখতে পাবা না, তুমি এই ওয়াল দেখতে পাবা, এইটা পারবা না, ঠিক আছে? এটার কারণটা হচ্ছে কি, যে রিফ্লেকশন অফ লাইটের কাজই হচ্ছে যে কোনো মিডিয়ামে বা যে কোনো অবজেক্টের উপর যদি লাইট পড়ে, যে কোনো একটা সোর্স থেকে যখন লাইট পড়বে, রিফ্লেক্ট করে কি করবে? এর চোখে আসবে। চোখের লেন্সে যখন পড়বে, চোখের লেন্সের মধ্যে কি হবে? আমি ওখানকার ডিটেলে গেলাম না, এটুকু জেনে রাখো খালি, ওখানে কি হবে? ইমেজ ফর্ম করবে। ইমেজ ফর্ম করার পরে সেই ইমেজটাকে আমরা দেখতে পাই, বুঝছো তো? তাহলে এই জিনিসটা আমরা সরাসরি দেখতে পাই না। এই জন্য মিররে কি হয়, একটা মিররে, হ্যাঁ আয়নাতে যখন তোমরা প্রতিফলন দেখো, তো ওখানে কি কেমন দেখা যায়? নিজেকেই দেখতে পাও। আয়না, হ্যাঁ আয়নার ভিতরে নিশ্চয়ই তুমি ঢুকে যাও না, তাই না? তো এরা তোমরা চোখে দেখতেছ ইয়েটা, ইমেজটা। এবং মজার ব্যাপার হচ্ছে যে ওখানে দেখলেই বুঝতে পারবা যে এটা একটা উল্টা প্রতিবিম্ব দেখতে পাই আমরা, বুঝতে পেরেছো? যেমন তুমি বাম হাত তুললে দেখবা ডান হাত তুলতেছো, হ্যাঁ তো এরকম আর কি। আর রিফ্র্যাকশন কি জিনিস? রিফ্র্যাকশনটা হচ্ছে প্রতিসরণ। রিফ্র্যাকশন মনে রাখবা যে একটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্লেকশনের দেখো এখানে ডায়াগ্রামটা দেখো, একটু দেখলেই বুঝতে পারবো। আমি যদি এখানে একটা সারফেস আঁকি, ধরলাম এটা একটা মিডিয়াম, ধরলাম যে কোনো একটা সোর্স থেকে, এখানে একটা লাইট সোর্স থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, ঠিক আছে? তো ধরেই নিলাম যে এটা একটা লাইট সোর্স, তাহলে এখান থেকে লাইট এসে কোথায় পড়লো? এই সারফেসে এসে পড়লো, যে কোনো সারফেসে, মেঝেতেও পড়তে পারে, ঠিক আছে? তাহলে পড়লে এখান থেকে কি হবে? রিফ্লেক্ট করে কি হবে? এটা আবার আগের মিডিয়ামে ফিরে যাবে, এই মিডিয়ামটাতে ফিরে যাবে, এটা পাস করে নিচে চলে গেল না, বিকজ এর নিচে কি আছে? এটা একটা ওপেক বডি, এর নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে রিফ্লেক্ট করে এটা আগের মিডিয়ামে ফিরে যাবে। তাহলে এটা যদি, তাহলে অ্যারোগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে যাচ্ছে এদিকে, রিফ্লেক্ট করছে এদিকে। যদি তুমি এখানে মাঝখানে একটা লাইন টানো, হ্যাঁ এটার নাম কি?
নর্মাল। ঠিক আছে, এটা কিন্তু আমার ইয়েতে নাই, আবার এটা খুঁজতে যেও না। ঠিক আছে, এটা তোমাদের ইন্টারের জিনিস, আমি খালি একটু রিভিউ করে দিচ্ছি। তাহলে এটা নর্মাল, এটাকে বলা হচ্ছে কি ধরনের অ্যাঙ্গেল? আপতন কোণ। এটার নাম হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ। আর এটাকে বলা হচ্ছে প্রতিফলন কোণ, তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ঠিক আছে, আর রিফ্লেকশনের একটা ল আছে, এটা একদম মুখস্থ করে ফেলবা। রিফ্লেকশনের লটা কি? I equals R। ঠিক আছে, I equals R। আর যে জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে সেটা হচ্ছে যে এটাকে স্নেলস ল বলে। 2 নাম্বার যেটা রিফ্র্যাকশন। আচ্ছা, টাইমটা আমাকে একটু স্মরণ করে দিও। রিফ্র্যাকশনে যেটা হয়, ধরলাম আমরা এটা টেনেই নিলাম, এটার নাম কি? এখন জেনে গেছো। লম্বটা কি? নর্মাল। ঠিক আছে, নর্মাল, এটাও নর্মাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি কোনো রে এসে এখানে কি হয়? আপতিত হয়। ঠিক আছে, এগুলো কিন্তু স্ট্রেট লাইন হবে, এটা খালি হাতে আঁকতেছে আমি, বাঁকা হতে পারে। এর হচ্ছে কি? রিফ্লেক্টেড রে, রাইট? যদি এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম হয়, দ্যাট মিন্স এই মিডিয়াম ধরলাম এটা কি? এয়ার। ঠিক আছে, এয়ার থেকে কোথায় যাচ্ছে? ওয়াটারে যাচ্ছে। তাহলে কোন মিডিয়ামের ডেন্সিটি বেশি? ওয়াটারের ডেন্সিটি বেশি। তাহলে একটা মিডিয়াম থেকে যখন আরেকটা মিডিয়ামে যাবে, হ্যাঁ, তখন কে যেন বলতেছিল যে ইয়ে কী হবে, ডাইরেকশন কী হবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা নর্মালের কাছাকাছি চলে যাবে। নর্মালের দিকে কাছাকাছি মানে কি? নর্মালের দিকে সরে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি? রিফ্লেক্টেড রে। তাহলে এটা হচ্ছে, আর অ্যাঙ্গেল সবসময় মনে রাখবে নর্মালের সাথে হয়। অ্যাঙ্গেলটা কার সাথে হবে? নর্মালের সাথে হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি? আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ঠিক আছে, এই দুটো কি সমান হবে? না, কিন্তু এখানে রিফ্র্যাকশনের একটা ল আছে, এটাকে বলা হয় স্নেলস ল বলে। ঠিক আছে, তার মানে সাইন দুটোতেই যদি সাইন নাও, মানে মোট কথা হচ্ছে যে তুমি যদি কনস্ট্যান্ট, এটা একটা কি কনস্ট্যান্ট হবে, রেশিওটা কি হবে? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমরা এন ধরে নিলাম, এই ক্ষেত্রে এন ধরে নিই আর কি, বা মিউ ধরে নিই। তাহলে এন ইকুয়ালস কি হবে? আই বাই আর, খালি এর সাথে যোগ করে দেবা, এটা সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। ঠিক আছে, সাইন আই বাই সাইন আর, এটার ল, রিফ্র্যাকশনের ল। এই স্নেলস ল আমরা ব্রিস্টার্স ল পড়ব, তখন কিন্তু এটা কাজে লাগবে, এই জন্য এটা করালাম, নাহলে এটা করানোর দরকার ছিল না। তাহলে এটা একটু মনে রাখবা যে এন ইকুয়ালস কী হবে? সাইন আই বাই সাইন আর। ওকে, যদি এই রিফ্র্যাকশন হয়। ডান, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটা কনস্ট্যান্ট হবে, এবং এটাকে, এই এনটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এনটার নাম কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, ওকে।
গুড। আর এখন আসো যে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশন কি জিনিস? ডিফ্র্যাকশন ধরো এটা একটা ব্যারিয়ার, ঠিক আছে? এটা একটা ব্যারিয়ার, এদিকটা কি যাচ্ছে? ওয়াটার যাক বা লাইট যাক, যেটাই হোক। আমি এর আগেও বলেছি কিন্তু যে ওয়েভ, হ্যাঁ, যে কোনো ওয়েভ হতে পারে। এখন যদি ওয়াটার যায়, ওয়াটারটা তোমাদের সুবিধা হবে এই জন্যই যে তোমরা ওয়াটারটা দেখতে পাচ্ছ। তো যদি দেখো যে কোথাও বন্যা হচ্ছে অথবা রাস্তা ভেঙে গেছে, ঠিক আছে, তো যদি কম পরিমাণ ভাঙে তাহলে কি হয়? পানিটা কি হয়ে যায়? মনে করো মানে একটা রোড, ঠিক আছে, আর এ পাশে পানির ফ্লো বেশি, পানির হাইট বেশি, তো এ পাশে কম, তো এত চাপ বেশি যে রাস্তাটা কি হয়ে গেল? ভেঙে গেল। তো ভেঙে গিয়ে কি হলো? এক জায়গায় একটা গ্যাপ তৈরি হয়ে গেল। তো গ্যাপ তৈরি হয়ে গেলে কি হবে? যেতে থাকবে, কিন্তু যাবে কি স্ট্রেট লাইনে? না, একদম দেখবা পানি ছিটকে চলে যায় চারপাশে যেদিকে। তুমি শুধু তাই না, এখানে দরজাটা খুলে দাও, দরজা খুলে ওই কর্নার থেকে তুমি যে সাউন্ড পাবা এই ডাইরেক্ট বরাবর, মানে আমি বাইরে থেকে যে কেউ যে কথা বলে আমি কিন্তু বেশি শুনতে পাবো, ক্লিয়ার শুনতে পাবো, বুঝছো তো? মানে এই দরজার বাইরেই যে থাকবে সে যখন কথা বলবে, বাইরে থেকে কিছু বলবে, ওই পর্যন্ত কথা যাবে ঠিকই, কিন্তু এখানে কথা বেশি শোনা যাবে, ওখানে কম শোনা যাবে। এটা কেন? বিকজ অফ এটাকে বলা হচ্ছে কি? ডিফ্রেকশন। ডিফ্রেকশন মানে হচ্ছে ছড়ায়া যাওয়া, বুঝছো তো? তাহলে ডিফ্রেকশন মানে কি? ছড়ায়া যাওয়া। তা পানির ক্ষেত্রেও একই জিনিসই। পানির ক্ষেত্রেও যদি তোমার এরকম একটা গ্যাপ, ন্যারো গ্যাপ তৈরি হয়, তাহলে যখন পানি আসবে তখন এটা কি হয়ে যাবে? একটা স্ট্রেট যাবে, একটা এদিকে যাবে, একটা এদিকে যাবে, ঠিক আছে, এদিকে যাবে, ঠিক আছে, এরকম। এখন এরকম ন্যারো স্লিট যদি হয় তাহলে ডিফ্র্যাকশন তো বুঝতে পারতেছো যে বিভিন্ন দিকে ছড়া যাচ্ছে। যদি দুটা স্লিট হয়, এরকম দুটা গ্যাপ যদি তৈরি হয় তাহলে কি হবে? দুটা দিয়ে এভাবে ছড়াবে, তাহলে একটা আর একটাকে ওভারল্যাপ করবে না? করবে নাকি? এটা বোঝেনি। মনে করে গ্যাপ দুটো হলো, তাহলে একটাতে যে এরকম ছড়ায় যাচ্ছে পানি, আরেকটাতেও ছড়াবে না? তাহলে সেই একটা আর একটাকে ধাক্কা দেবে না? হ্যাঁ, এটাই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এটাকেই বলা হচ্ছে কি? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াংস কি নিয়ে করেছেন? এটা এক্সপেরিমেন্টটা করেছেন লাইট দিয়ে। আর এখানে আমি এক্সাম্পল দিলাম কি দিয়ে? ওয়াটার দিয়ে। হ্যাঁ, এটা করেছো তোমরা, ইন্টার করার কথা, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করেছো। তাহলে খালি আমি মিডিয়ামটা চেঞ্জ করলাম খালি তোমাদের মানে বোঝার সুবিধার জন্য, যে এখানে ওয়াটার ইউজ করলাম আর ওখানে লাইট ইউজ করেছে। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট। সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টের যে সেটা তোমরা দেখো, এখানে আমি ডায়াগ্রামে দেখাচ্ছি, বোর্ডে দেখায় দিই, ওখানে যেহেতু জায়গা একটু কমে গেছে। দেখো উপরে আমি যে জিনিসটা বলে দিলাম আর কি, যে ওয়েভ প্রপাগেটিং ইন এ স্পেসিফিক ডিরেকশন টেন্ডস টু স্প্রেড আউট। ফর এক্সাম্পল, sound waves that enter a room through an open door can be heard even if the listener is a part of the room. মানে একটা লিসেনার যদি একটা যে কোনো রুমের যে কোনো পাশে থাকে সেও শুনতে পাবে। এরা কী কারণে হচ্ছে? বিকজ অফ ডিফ্র্যাকশন, ছড়ায় যাচ্ছে, সাউন্ডটা ছড়ায় যাচ্ছে, এই জন্যই সে শুনতে পাচ্ছে যে কোনো কর্নার থেকেই।
বুঝছো তো? এই কি, হ্যাঁ, কোনটার অ্যাম্প্লিটিউড বেশি হবে আর কোনটার অ্যাম্প্লিটিউড কম হবে সেটা ডিফারেন্ট কেস, বাট শুনতে পাবে বিকজ অফ ডিফ্র্যাকশন। এখন দেখো ওয়াটারের ক্ষেত্রেও দেখো এখানে একটা দেখিয়েছে যে ওয়াটারের ক্ষেত্রেও একই জিনিসই হয়, যে গ্যাপ যদি হয় এরকম তাহলে গ্যাপে দেখো ছড়ায় যাচ্ছে। আর আমরা এক জিনিস মনে রাখবা যে গ্যাপ যত ছোট হবে, তোমরা এটাও করে আসছে সম্ভবত, আচ্ছা মানে অ্যাকচুয়ালি এটা বিভিন্ন দিকে ছড়ায় যেত, ওটাই সার্কুলার ওয়েভ দিয়ে দেখানো হয়েছে। যদি গ্যাপ ছোট হয়, হ্যাঁ, তাহলে ডিফ্র্যাকশন কি হবে? বেশি হবে, তাই না? বেশি হবে। সেক্ষেত্রে আমরা এইভাবে এটা ডায়াগ্রামটা আঁকতে পারি আর কি, দেখাতে পারি যে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে বিভিন্ন দিকে ছড়ায় যাচ্ছে, রাউন্ড শেপ দেখা দিচ্ছি। আর যদি গ্যাপ বড় হয়, ধরো গ্যাপটা বড়, ধরো লাইট মানে ওয়াটারটা আসতেছে এরকম, তাহলে এটা অলমোস্ট কি হবে? অলমোস্ট এটা পার হয়ে যাবে, হয়তো বা একটু একটু কি হতে পারে, ডিফ্র্যাকশন হতে পারে, ঠিক আছে, একটু একটু কার্ভ হতে পারে। তাহলে ডিফ্র্যাকশন কম হবে। তাহলে গ্যাপ যত বেশি হবে ডিফ্র্যাকশন তত কম হবে, আর গ্যাপ যত ছোট হবে ডিফ্র্যাকশন তত বেশি হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এই ডায়াগ্রামটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে ইন্টেন্সিটি অফ, যেহেতু লাইট দিয়ে করতেছি আমরা, তাহলে লাইটের তীক্ষ্ণতাকে কি বলা হয়? ইন্টেন্সিটি অফ লাইট, তাই না? ইন্টেন্সিটি অফ লাইট। তাহলে এটার ধরলাম আমরা গ্যাপটাকে ধরে নিলাম কত? এ, হ্যাঁ, তাহলে এ যদি হয় তাহলে এটার যে সেন্টার বরাবর, যে বরাবর যেটা বললাম আমি, যে এখন গ্যাপ বরাবর যেটা যাবে, বা আমার যেমন এই দরজা বরাবর যে কথা বলবে, সেটার অ্যাম্প্লিটিউড যা হবে, ওই কর্নারে যে শুনবে তার অ্যাম্প্লিটিউড কি সেম হবে? না, কম হবে। তাহলে এটার ইন্টেন্সিটি কি হবে? বেশি হবে। যত একই দুই পাশেই, এটাকে সেন্টার করে তুমি দুই পাশে যদি যাও, তাহলে একই গ্যাপে কি হবে, তাদের ইন্টেন্সিটিগুলো কমতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এটা দিয়ে একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এটার আরেকটা পার্ট আছে, সেটা আমি পরে দেখাবো। আচ্ছা, θ1 θ2, হ্যাঁ, দুটো দেখিয়েছে আর কি। আচ্ছা,
আচ্ছা, তোমরা শুধু ইকুয়েশনটা জেনে রাখো, পরে ইকুয়েশনটা তোমাদেরকে আমি ডিসক্রাইব করে দেবো, ঠিক আছে? ওটা এখানে দেওয়া নেই, বাট আমি করে দেবো তোমাদেরকে। এ সাইন থিটা ইকুয়ালস এম ল্যামডা, ঠিক আছে? তোমাদেরকে আরেকটি জিনিস বলে রাখি আর কি, তোমাদেরকে বলেছিলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এবং ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, রাইট? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কি? যেটার অ্যামপ্লিটিউড দুটো মিলে যাবে সেটাকে বলছিলাম আমরা কি? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যদি কি হয়ে যায়, একটা আরেকটাকে ডিস্ট্রয় করে দেয়, মানে স্ট্রেট লাইন হয়ে যাবে, ঠিক আছে? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আমরা যখন ইন্টারফারেন্স প্যাটার্নটা দেখাবো, ডায়াগ্রামে শো করব, এখানে দুভাবে দেখানো সম্ভব। যখন ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দেখাবো তখন দেখা যাবে কি এরকম, তো তাহলে এর মানে ইয়েটা ইয়েগুলো কীরকম হবে, এরকম, তাই না? তাহলে এটা আবার কি হবে, এরকম হবে। এই যে যেগুলো মিট করতেছে, বুঝছো তো? এটা কি, এগুলো কি অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ঠিক আছে? এই জায়গাগুলো আমরা যখন আমরা একটা স্ক্রিনে দেখব, একটা ডিস্টেন্সে কি থাকবে, একটা স্ক্রিন থাকবে, এটা সোর্স অফ লাইট, এখানে একটা সোর্স অফ লাইট থাকবে, ওই লাইট থেকে এসে দুটা কোহারেন্ট সোর্সে পরিণত হবে। এর আগে আমরা পড়েছি কোহারেন্ট সোর্স কাকে বলে। দুটা কোহারেন্ট সোর্সে পরিণত হবে। দুটা কোহারেন্ট সোর্স দিয়ে লাইটগুলো যখন যাবে তখন যে ওয়েভটা যা পাস করবে, লাইটে যায় কীভাবে, ওয়েভ আকারে। তাহলে যখন ইন্টারফেয়ার করবে তখন কি হবে, দুই ধরনের ইন্টারফারেন্স হচ্ছে, একটা কনস্ট্রাকটিভ, একটা ডিস্ট্রাকটিভ। তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হবে তখন আমরা ব্রাইট ফ্রিঞ্জ দেখব, মানে ব্রাইট স্পট দেখব স্ক্রিনে, যদি এপাশে একটা স্ক্রিন রাখি আমরা, ঠিক আছে? এটা তোমাদের এক্সপেরিমেন্টও আছে, হ্যাঁ? তো এটাকে যখন আমরা দেখব তখন আমরা কীরকম দেখব, ব্রাইট স্পট। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যখন হবে, মানে এই জায়গাগুলো তখন আমরা কি দেখব, ডার্ক দেখব, ঠিক আছে? অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে যে ওই যে ইয়েটা দেখো, এখানে কিছু শর্ত আছে আর কি, যে ওটা আমি তোমাদেরকে পরের ক্লাসে ইয়ে করে দেবো। এখানে খালি একটা জিনিস মনে রাখবা, যে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাতে ম্যাথ থাকবে তোমাদের। এ সাইন থিটা ইকুয়ালস এম ল্যামডা, এ সাইন থিটা ইকুয়ালস এম ল্যামডা। এটা আমি দেখিয়েছি অলরেডি। এ কি, স্লিটের মধ্যে যে ডিস্টেন্সটা, রাইট? এই যে সিঙ্গেল স্লিটের মধ্যে যে গ্যাপটা দেখালাম না, ওটা কি, এ। তাহলে এ সাইন থিটা ইকুয়ালস সাইন অ্যান্ড থিটা, যে অ্যাঙ্গেল ফর্ম করবে, ঠিক আছে? অ্যাঙ্গেল ফর্ম করবে, এটা তোমাদেরকে উপরে দেখালেই বুঝতে পারবা। আচ্ছা, ওটা আমি পরে দেখাচ্ছি, থিটাতে দেখাচ্ছি। এম ল্যামডা, এম হচ্ছে কি, নাম্বার অফ ফ্রিঞ্জ, নাম্বার অফ ফ্রিঞ্জ, সেটা কনস্ট্রাকটিভ হোক আর ডিস্ট্রাকটিভ হোক। তো এক্ষেত্রে কী হবে, ডিস্ট্রাকটিভ, হ্যাঁ, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ডার্ক ফ্রিঞ্জ দেখবা তোমরা, ঠিক আছে? তাহলে এম ল্যামডা হচ্ছে কি, যে লাইট সোর্সটা তোমরা ব্যবহার করছো সেই লাইট সোর্সটা কি, ওয়েভলেন্থ। যে লাইট সোর্সটা আমরা ব্যবহার করছি সেটার ওয়েভলেন্থ। তাহলে এইটা দিয়ে তোমাদের একটা মানে ম্যাথ থাকতে পারে, যদি ম্যাথ থাকে আর কি এখান থেকে, তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। এ সাইন থিটা ইকুয়ালস এম ল্যামডা। সেক্ষেত্রে আমি রেফারেন্স কোশ্চেন তোমাদেরকে দেবো, বা এখানেও দেওয়া আছে আর কি, এখানে দেখলেই বুঝতে পারবা যে কীভাবে বের করতে হয়। এম এর ভ্যালু বলে দেওয়া থাকবে, বা এম এর ভ্যালু বের করতে বলবে,
সেক্ষেত্রে বাকিগুলো দেওয়া থাকবে, বুঝছো? এই যে এখানে থিটাটা দেখিয়েছে অলরেডি, এই যে এখানে অনেকভাবে দেখিয়েছে। এই যে এ, বুঝছো তো, ডায়াগ্রামগুলো দেখিয়েছে আর কি। হ্যাঁ, সবচেয়ে ভালো বুঝতে পারবো হচ্ছে এটার ক্ষেত্রে। মনে করো θ1 এবং θ2 দুটো অ্যাঙ্গেল, ফার্স্ট ফ্রিঞ্জ কোনটা? θ1, বুঝছো তো? ওখানে কিন্তু ফ্রিঞ্জ নাম্বার বলে দেওয়া থাকবে, বলবে সেকেন্ড ফ্রিঞ্জ অথবা থার্ড ফ্রিঞ্জ, ডার্ক ফার্স্ট ফ্রিঞ্জ অথবা সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, বুঝছো তো? এভাবে বলে দেবে। তার মানে কি ওটা কার ভ্যালু? এম এর ভ্যালু, বুঝছো তো? এম এর ভ্যালু। তাহলে যদি সেক্ষেত্রে θ2 দেওয়া থাকে, θ1 এখানে বের করতে বলছে, তাহলে আমরা জাস্ট এখানে বলেও দিচ্ছে যে লাইটটা তুমি, লাইট সোর্স, এটা সোর্স থেকে লাইট আসতেছে, তাই লাইট সোর্সের ওয়েভলেন্থ কিন্তু ওখানে সিম্বল দেওয়া আছে, ভ্যালুটা দেওয়া নেই, এর ভ্যালুও দেওয়া নেই। এ দেখো, এ হচ্ছে ওই যে ডিস্টেন্সটা স্লিটের মধ্যে যে বা গ্যাপটার মধ্যে যে ডিস্টেন্সটা এ, তাহলে এর ভ্যালু অথবা ল্যামডার ভ্যালু দেওয়া থাকবে সেক্ষেত্রে, এবং থিটার ভ্যালু দেওয়া থাকবে, যে কোনো একটা তোমার কি বলে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেকেন্ড অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলবে, বুঝছো তো? এই ম্যাথটাই দেখি আমরা। দেখো, we have given that lambda equals 550 nanometer, m equals 2 meter and θ2 equals 45 degree. Solving the equation a sin theta equals m lambda for a and subtracting known values given, a equals m lambda sin θ2 equals কত আসছে? m কত ছিল বলে দেওয়া ছিল? এম একদম বলে দেওয়াই আছে 2 মিটার, বুঝছো তো? এক্ষেত্রে বলেও নি যে সেকেন্ড ডার্ক ফ্রিঞ্জ, ঠিক আছে? এম এর ভ্যালু বলেই দেওয়া আছে। তাহলে 2 ইন্টু 550 ন্যানোমিটার। এক্ষেত্রে একটু তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে যখন ন্যানোমিটারে থাকবে এটাকে মিটারে নিতে হবে, বুঝছো তো? তাহলে মানে চেঞ্জ করা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার, ইউনিট চেঞ্জ করা, ঠিক আছে? ইউনিট চেঞ্জগুলো কীভাবে করতে হয় এটা জানো তো? হ্যাঁ, ন্যানো, পিকো, এগুলোর মধ্যে রিলেশনগুলো জানো? সবাই জানো না? জানো না? আচ্ছা, সবচেয়ে বড় কি, মানে আমরা যেগুলো ইউজ করি আর কি ইউজফুলগুলোর মধ্যে, টেরা। আচ্ছা, কিলো থেকে শুরু করো। কিলো পর্যন্ত তো সবার জানা আছে, হ্যাঁ? মানে বড়টা হচ্ছে কি, সবচেয়ে বড় হচ্ছে কি, মানে আমরা যে রেঞ্জটা ইউজ করতাম মিটার পর্যন্ত, হ্যাঁ, কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসিসেন্টি, মিলি হচ্ছে সবচেয়ে ছোট ইউজ করতাম, যেটা ইন্টার পর্যন্ত ইউজ করা হতো। তো কিলোর পরে যদি তুমি বড়তে যাও, বড়র দিকে গেলে 1000 এগুলো কিন্তু 10 করে। আর যদি কিলো থেকে বড় দিকে যাও তাহলে কি কত করে? 1000 করে। হ্যাঁ, আমি লিখে দেব কিলোর পরে কত, মানে তোমরা বিশেষ করে তোমাদের তো ইউজ করা বেশি, তোমরা ইউজ করো না বাইট, কিলোবাইট, হ্যাঁ, মেগাবাইট, হ্যাঁ, ওগুলো তো যাওনি। মেগাবাইট ইউজ করো না, গিগাবাইট ইউজ করো না, হ্যাঁ? তাহলে তোমার তো অনেক মুখস্থ আছে দেখি।
তো কিলো হেক্টর, শোনো, কিলোর পরে হচ্ছে মেগা, মেগার পরে হচ্ছে গিগা, গিগার পরে হচ্ছে টেরা, বুঝছো তো? তো এরপরে আমরা মানে টেরার পরে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশনে ইউজ আমরা মানে করি না। আর এর নিচের দিকে কি আছে? মিলি, মিলি পরে কি আছে? মাইক্রো, মাইক্রোর পরে ন্যানো, হ্যাঁ, ন্যানোর পরে পিকো, বুঝছো? এগুলো কিন্তু 1000 করে কি হবে? কমতে থাকবে। তাহলে কম থেকে বেশি যদি বানাইতে যাও তাহলে কি করতে হয়? ভাগ করতে হয় না? ভাগ করতে হয়। তা ভাগ করলে ভাগকে আবার তুমি যদি পাওয়ারে পরিণত করো তাহলে কি কত হবে? হ্যাঁ, ইনভার্স, হ্যাঁ, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। লাইক তোমার এগারোটা 25 শেষ হবে 30। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরে নিলাম আমরা কি, ধরো 10 মিলি, 10 মিলিকে আমি কি করব? মাইক্রোতে নেব। এটি ভালো কথা, মাইক্রোতে নাও। মাইক্রোতে নিলে কি করতে হবে? অ্যাকচুয়ালি 10 মিলিকে, এটা যদি মিলিমিটার হয়, মিলিমিটারকে মাইক্রোমিটারে নিতে গেলে ভাগ করতে হবে, তাই না? তাহলে 1 মিলিমিটার ইকুয়ালস কত মাইক্রোমিটার? ও মাইক্রো নেবা তো, সরি, মাইক্রো হচ্ছে গুণ। তাহলে বড় বড় চেয়ে নাও। তাহলে 10 আচ্ছা 10 গিগা, গিগামিটারকে তুমি যদি কি করো, তুমি যদি এটা মিটারে পরিণত, মানে গিগামিটারকে যদি তুমি কি করো, টেরাতে নাও, তাহলে কত হবে? 10 ইন্টু গিগা, ও ইনভার্স হবে, তো ইনভার্স হবে 10 গিগামিটার। তাহলে 10 গিগামিটারকে যদি তুমি টেরাতে পরিণত করতে চাও তাহলে 10 টু দি পাওয়ার কত হচ্ছে? গিগা, গিগার পরেই তো টেরা, তাহলে 10 টু দি পাওয়ার -1। 1000 1000 3 3 3 -3 এত টেরা, এত টেরামিটার, ঠিক আছে? আবার উল্টা যদি মিলিমিটার থেকে তুমি যদি করতে যাও তাহলে কি হবে? বা এটাকে যদি 10 টেরামিটারকে যদি তুমি কি করো, মিলিমিটার করো, তাহলে কত হবে? টেরামিটারকে মিটার 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 করো তাহলে সুবিধা হবে। টেরামিটারকে মিটার যদি করো তাহলে 10-এর পাওয়ার কি হবে? পজিটিভ, ঠিক আছে? পজিটিভ ভ্যালু আসবে। তাহলে কত আসবে? 10-এর পাওয়ার টেরার পরে মিটার 15 কেন, মিটার গিগা, ঠিক আছে? মেগা গিগা টেরা, 3 ইন্টু 3 3 9টা 0। 12 ঠিক আছে? 12 মিটার। কিলোর পরে তোমার 1000 করে, তাহলে যদি টেরা থেকে তুমি মিটারে নাও তাহলে কত আসতেছে? প্রত্যেকটার জন্য 1000 করে। তাহলে প্রথমে আসবে কত? মেগা, তারপরে গিগা, তারপর আসবে কত? টেরা। তাহলে 1000 3বার 1000 করে গুণ। তাহলে 3টা 1000 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 9, 9টা 0,
তাহলে পাওয়ার ইয়ে হচ্ছে কত? 3 ও হ্যাঁ, মিটার থেকে কিলোমিটার থেকে তো যাচ্ছ, মিটার থেকে তো যাচ্ছ, তার মিটার থেকে কিলোমিটার আবার কত? 3, তাহলে 12। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে যাও, আমরা একটা কাজ করব, আমরা একটা চার্ট তৈরি করব। চার্টে আমরা এই যে ইউনিটগুলো আছে সম্পূর্ণ ইউনিটগুলো লিখে তোমরা ইয়ে করে রাখবা আর কি, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, ইয়ে কমপ্লিট করেছো? এটা অফ করে দাও।